বছরের চাকরানী অনেক সুন্দরী ও অল্প বয়সী ছিল। তাকে দেখে মনেই হতো না যে সে গ্রামে থাকে। একদিন হঠাৎ তার শরীরটা খারাপ করে, আর তারপর জানা যায় যে সে গর্ভবতী। একদিন আমার বাড়িতে পার্টি হচ্ছিল, তখন হঠাৎই চাকরানীর মৃত্যু হয়ে যায়। কিছুদিন হলো সে মারা গেছে। এর মধ্যেই ঘরের মধ্যে থেকে আমি বাচ্চার কান্নার শব্দ শুনতে পেতাম। একদিন আমি অনেক সাহস নিয়ে বেসমেন্টের দরজা খুলতেই আমি চিৎকার করে উঠলাম, কারণ আমার নাম সালোনি। আজ আমি আপনাদের এমন একটা ঘটনা শোনাতে যাচ্ছি যেটা শুনে তোমাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে। আমি নিজেকে পৃথিবীর সব থেকে সুন্দরী বউ মনে করতাম, কিন্তু আমি জানতাম না যে এটা আমার ভুল ধারণা। আমি একটি মধ্যবিত্ত ঘরের মেয়ে ছিলাম, আর একটা ছেলেকে ভালোবাসতাম। সেও আমাকে অনেক ভালোবাসতো। আমার পড়াশোনা শেষ হতেই সে আমার বাড়িতে সম্বন্ধ পাঠিয়ে দেয়, আর দুই পরিবারই আমাদের বিয়ের জন্য রাজি হয়ে যায়। আর কিছুদিনের মধ্যে আমার বিয়েও হয়ে যায়। আমার বর সরকারি চাকরি করত। সরকারের তরফ থেকে আমার বর একটা ঘর পেয়েছিল, যেটা অনেক ভালো ছিল। আমার বরের ইচ্ছে ছিল যে বিয়ের পর সে তার বউয়ের সাথে এই ঘরে থাকবে। যখন আমার বিয়ে হয়েছিল তখন আমি শ্বশুর বাড়িতেই থাকতাম। আমি আমার শ্বশুর বাড়িতে 3 বছর ছিলাম। 3 বছর পর আমার বর সিদ্ধান্ত নেয় যে আমি আমার বাড়িতে থাকব। তবে আমার শ্বশুর বাড়ির লোক ভীষণ ভালো ছিল। তারাও আমাকে বলেছিল তুমি তোমার বাড়ি গিয়ে থাকতে পারো। আমার বিয়ের 3 বছর হয়ে গেছিল, কিন্তু তাও আমার কাছে কোনো সন্তান ছিল না। আমি যখন এই বাড়িতে এলাম, দেখলাম বাড়িটা অনেক বড়, আর ঘর পরিষ্কার করতে করতে আমার অনেক সমস্যা হতো। আমি আমার বরকে একজন চাকরানি রাখার কথা বলেছিলাম। আমার এই বাড়িতে থাকার 1 মাস হয়ে গেছিল। আমি বরকে বললাম, আমি তোমাকে বলতে বলতে হাঁপিয়ে গেছি যে আমার একজন চাকরানি লাগবে। এত বড় বাড়ির কাজ আমি একা সব সামলাতে পারছি না। কিন্তু তুমি তো শুনছই না, কোনো না কোনো অজুহাত দেখিয়ে দাও। এত বড় বাড়ির কাজ একা আমার দ্বারা সম্ভব নয়। তার উপর সারা বাড়িতে আমি একা থাকি। তুমি তো সকালবেলা বেরিয়ে যাও আর সেই রাতের বেলা ফেরো। সারাদিন আমি একা থাকি। আমি আমার বরকে ধমক দিয়ে বললাম, যদি তুমি চাকরানি খোঁজ না করো তবে আমি এখান থেকে চলে যাব। আমি আমার বাপের বাড়িতে কখনো এত কাজ করিনি। আমার মা কখনো আমাকে দিয়ে এত কাজ করাতো না। আর আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি সব কাজ করত। যখন থেকে আমি বাড়িতে এসেছি সব কাজ আমাকেই করতে হয়। 1 মিনিটের জন্য সময় পেতাম না আমি যে একটু আরাম করব। আমার বরের নাম ছিল রাহুল। রাহুল আমাকে বলে, সালোনি, তোমার চিন্তার কোনো কারণ নেই। আমি গ্রাম থেকে একটি মেয়ের ব্যবস্থা করেছি। 1 সপ্তাহ পর সে চলে আসবে। কিন্তু তুমি তো অপেক্ষাই করতে পারছো না। সব সময়ের জন্য চাকরানি খুব কষ্ট করে পাওয়া যায়, আর সেই মেয়েটা যখন আসবে তোমার সব চিন্তা দূর হয়ে যাবে। রাহুল আবার রোজ এই ধরনের কথা বলতো। কিছুদিন পর রাহুল বাড়ি এনে দেখি তার সাথে একটি 18 বছরের মেয়ে ছিল। সেই মেয়েটাকে দেখে আমার অনেক রাগ হচ্ছিল, কারণ সে আমার বরের সাথে দাঁড়িয়েছিল। আমি রেগে গিয়ে আমার বরের দিকে তাকিয়ে কিছু বলতেই যাব, তখনই রাহুল বুঝে যায় যে আমি তার দিকে রেগে তাকিয়ে আছি। তখন রাহুল সেই মেয়েটার সাথে আমার আলাপ করিয়ে দিয়ে বলে, এর নাম রিনা। এখন থেকে এই আমাদের বাড়ির সব কাজ করবে। এখন আর তোমাকে চিন্তিত হতে হবে না। একে ঘরের সব কাজ বুঝিয়ে দাও। আমার বর বলল, আমি ভেবেছি যে নিচে যে বেসমেন্ট আছে ওখানে এই মেয়েটাকে থাকতে দেব। তারা তার জিনিসপত্র সেখানে রাখতে পারবে, আর সেখানে থাকতেও পারবে, আর তোমার সাথে সারাদিন ঘরে থাকবে। এখন আর তোমার কোনো চিন্তা নেই। এই মেয়েটাই তোমার সব কাজ করে দেবে। তুমি একে ঘরে নিয়ে যাও। আর তাছাড়া আমাদের নিজেদেরও তো নিজেদের জন্য সময় চাই, তাই না? এই কথা শুনে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করতে লাগলাম যে আমার বর আমার কত খেয়াল রাখে, আর অনেক হাসি মজাও করত। আমি বললাম, আমি সারা বাড়ি দেখিয়ে দিচ্ছি, আর সব কাজও বুঝিয়ে দিচ্ছি।
আমি রিনাকে বললাম, চলো রিনা, তোমাকে তোমার ঘরটা দেখিয়ে দিই। রিনা বলল, হ্যাঁ মালকিন। আর আমিও তাকে ঘর দেখাতে নিয়ে গেলাম আর বললাম, রিনা, তুমি এই ঘরে তোমার জিনিসপত্র রেখে দাও আর ভালো করে একটু চা বানিয়ে নিয়ে এসো। তারপর আমি আমার ঘরে চলে গেলাম। ঘরে গিয়ে আমি রাহুলকে বললাম যে আজকে আমি অনেক খুশি। যদি রিনা এই বাড়িতে না আসতো তবে আমি এই বাড়ির কাজ করতে করতে তো একদিন মরেই যেতাম। এই কথা শুনে রাহুল হাসতে হাসতে বলতে থাকে, ভালো কথা, এটা যে তুমি এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর আমি দ্বিতীয় বিয়ে করার সুযোগ পেতাম, তুমি বেঁচে থাকলে তো এগুলো সম্ভব নয়। দ্বিতীয় বিয়ের কথা ভাবলেই আমার মনটা নিচে ওঠে। রাহুলের এই কথা শুনে আমার অনেক রাগ হয় আর আমি রাগ করে রাহুলের দিকে তাকাতে এসে চুপ হয়ে যায়। আমি বললাম, পুরুষ মানুষ এমনই হয়, যতই তাদের জন্য ভালো কাজ করো না কেন, ঠিক মনেতে দ্বিতীয় বিয়ে নিয়েই পড়ে থাকে। পুরুষ মানুষের মান সম্মান নিয়ে থাকতে ভালো লাগে না মনে হয়। আমি রাহুলকে অনেক কথা শুনিয়ে দিই, কারণ এটা প্রথমবার নয়। রাহুল এমনি আমাকে রাগিয়ে আমার সাথে মজা করত। রাহুল বলল, তুমি তো শুধু শুধু রাগ করছো, তুমি তো জানো এই বাড়িতে তুমি ছাড়া আমার কেউ নেই যার সাথে আমি একটু মজা করতে পারি। আর তুমি হয়তো এটা জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। আর তুমি ছাড়া আমি অন্য কারোর দিকে চোখ তুলে পর্যন্ত দেখি না, তাও তুমি এমন কথা বলছো। আর বরেরা না এমনি এমনি করে না, কিছু কিছু বউয়ের সন্দেহের জন্য এমন করে। আর আসলে বরের দ্বিতীয় বিয়ে পিছনেও প্রথম বইয়েরই হাত থাকে। রাহুলের কথা শুনে আমি রাহুলের দিকে তাকালে রাহুল বলে, আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে, আমি তোমাকেই ভালোবাসি। এই কথা বলো না, আর একরকম রাগ করো না, রাগ করলে তোমাকে আরো ভয়ঙ্কর দেখতে লাগে। তার এরকম কথা শুনে আমিও হেসে দিলাম। আমরা একে অপরের সাথে খুব সুখী ছিলাম। আমার বর বলতে থাকে, আজ কি কথা বলেই পেট ভরাবো? আমার খুব খিদে পেয়েছে, কিছু খাওয়ার ব্যবস্থা করো। আর রাহুল, আমি তো আজকে খাবার বানাইনি, খিদেতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আর ঝগড়া করা ছাড়া তোমার কি কাজ নেই? রাহুলের কথা শেষ হতে না হতেই রিনা দরজার সামনে এসে দাঁড়িয়ে বলে যে, মালকিন, খাবার তৈরি হয়ে গেছে। আমরা দুজনেই হেসে রিনার দিকে তাকালাম। আর ঝগড়ার জন্য তো আমরা ভুলেই গিয়েছিলাম যে আমরা চাকরানি রেখেছি। আমাদের হাসতে দেখে রিনা আমাদের দিকে অবাক হয়ে তাকায়। আমি রিনাকে বললাম, তুমি গিয়ে খাবার টেবিল তৈরি করো, আমরা আসছি। সে মাথা নাড়িয়ে সেখান থেকে চলে গেল। আমি রাহুলকে বললাম যে এই মেয়েকে আমাদের বাড়িতে না রাখাই উচিত। সে কম বয়সী মেয়ে হওয়ার জন্য তার কোনো সমস্যা না দেখা দেয়, পরের ঘরের মেয়েকে নিজের ঘরে রাখার জন্য কোনো সমস্যা না হয়। একে এখানে আনার আগে আমাকে একবার জিজ্ঞেস করতে পারতে। যদি আমাকে আগে জিজ্ঞেস করতে, আমি কখনো এত অল্প বয়সী মেয়েকে এখানে রাখার জন্য রাজি হতাম না। এত কথা শোনার পর রাহুল চিন্তিত হয়ে আমার দিকে তাকায় আর বলে, আমার মনে হয় তুমি এখানে একা একা থেকে পাগল হয়ে গেছো। আগে তো আমাকে এটা বলে বিরক্ত করে দিতে যে চাকরানির দরকার আছে, আর এখন চাকরানি চলে এসেছে, এখন তুমি এরকম বলছো? চিন্তা করো না, সে বেচারি গরিব পরিবারের মেয়ে, তোমার সব কাজ করে দেবে। আর তাছাড়া সে আমার বন্ধুর গ্রামে থাকে, সেই মেয়েটাকে অনেক ভালো করে জানে। চিন্তা করো না, কোনো সমস্যা হবে না, আমি আছি তো। আর তাছাড়া মেয়েটি বিবাহিত, তার পরিবার গ্রামে থাকে, তাদের পরিবার টাকার দরকার, তাই সে এখানে এসেছে, এখানেই থাকবে। এই দায়িত্ব আমার বন্ধু নিয়েছে, তবেই তো আমি একে এখানে নিয়ে এসেছি। আর এটা তো ভাবো, আজ তুমি বসে বসে খেতে পারছো। এরপরেও যদি তোমার কোনো সন্দেহ বা আপত্তি থাকে, তাহলে আমি এই মেয়েটার ফিরে যাওয়ার ব্যবস্থা করছি। তুমি চিন্তা ভাবনা করে দেখো, কিন্তু তারপর তুমি আমাকে বলবে না যে কাজের লোক খুঁজে দাও, কারণ তোমার জন্য কাজের লোক খোঁজা ছাড়াও আমার অনেক কাজ থাকে। রোজ রোজ আমি তোমার ইচ্ছে পূরণ করতে পারবো না। আমি রাহুলকে বললাম, ব্যাস ব্যাস, অনেক হয়েছে। আগে আমি মেয়েটাকে 2-3 দিন দেখে নি যে তার চলন ব্যবহার কেমন, আর তারপর নিজেকে আস্তে আস্তে বুঝিয়ে নেব। চলো এখন খেতে চলো, নাহলে খাবার ঠান্ডা হয়ে যাবে। এই বলে আমি রাহুল আর আমি নিচে চলে আসি। নিচে এসে দেখি টেবিল অনেক সুন্দর করে সাজানো আছে। টেবিল থেকে মনে হচ্ছিল আমরা যেন হোটেলে খাবার খেতে এসেছি। রাহুল মেয়েটার অনেক প্রশংসা করছিল।
রিনা নানা রকমের পদ রান্না করেছিল, সেগুলো ভীষণ সুস্বাদু ছিল। রাহুল মন দিয়ে তার প্রশংসা করতে থাকে আর বলে, এত ভালো খাবার আমি তো শুধু হোটেলেই খেয়েছি। তাছাড়া ঘরে তো অনেক কষ্ট, একরকমেরই খাবার পাওয়া যায়। তুমি তো একসাথে এতগুলো খাবার বানিয়েছো, তুমি তো অনেক ট্যালেন্টেড। একেবারেই এতগুলো খাবার বানিয়ে ফেলেছো। রাহুলের সব থেকে যেটা ভালো লেগেছিল সেটা হলো রিনা বিরক্ত না করে নিজে থেকে রান্নাঘরে গিয়ে একাই সব সামলে দিয়েছিল। রাহুল বলল, তুমি তো চমৎকার করে দিয়েছো রিনা। আমিও রিনার একটু প্রশংসা করে দিয়েছিলাম। আমি বললাম, রিনা তুমি অনেক বুদ্ধিমতী মেয়ে, তুমি খুব সুন্দর রান্না করেছো, আর প্রথম দিনই তুমি আমার মন জয় করে নিয়েছো। আমার প্রশংসা শুনে রিনা অনেক খুশি হয় আর আমাকে দেখে হাসতে থাকে। রিনা অনেক সুন্দরী মেয়ে ছিল আর তাকে ভালো দেখতে ছিল, অল্প বয়সী ছিল, সবে যৌবনে পা দিয়েছে। তার হাতে কালো রঙের চুড়ি আর নাকের নথ তাকে আরো সুন্দরী করে তুলেছিল। কালো রঙের জামা পরে তাকে আরো ফর্সা ও সুন্দর দেখাচ্ছিল। আমি তাকে দেখে অনেক খুশি হয়েছিলাম, কিন্তু তাকে দেখে কোনোভাবেই মনে হচ্ছিল না যে সে গ্রামে থাকে। তাকে যদি শোভরে জামা কাপড় পরিয়ে দেওয়া হয় তবে তাকে হিরোইনদের মতো দেখতে লাগবে। যখন আমার মনে পড়তো রিনা বিবাহিত, তখন আমি শান্তি পেতাম। আমি পুরোপুরি সন্তুষ্ট হয়ে গেছিলাম। সে নিজের কাজ খুব মন দিয়ে করত আর নিজের কাজেই ব্যস্ত থাকতো। রাহুলও নিজের অফিসের কাজে ব্যস্ত থাকতো, কারণ ঘরের আর কোনো তার চিন্তা তার ছিল না। কিন্তু কিছুদিন পর রিনার শরীর খারাপ হতে শুরু করে। একদিন হঠাৎ রিনা বলে, আমার শরীর অনেক খারাপ লাগছে, আমাকে ডাক্তারের কাছে যেতে হবে। সে একাই ডাক্তারের কাছে চলে গেল। যখন ফিরলো আমি তাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে। সে আমাকে কিছু বলল না, কিন্তু সে মা হতে চলেছিল, এই কথা সে আমার থেকে লুকাচ্ছিল। যবে রিনা আমাদের বাড়িতে এসেছিল তখন তো এমন কিছু ছিল না, আর তাছাড়া রিনাও আমাকে কিছু বলেনি। তারপর একদিন আমি রিনাকে জিজ্ঞেস করার চেষ্টা করি, তখন সে বলে যখন থেকে সে এখানে এসেছে তবে থেকেই সে গর্ভবতী ছিল। তখন আমি বলি, তাহলে তোমার বর এত দূরে তোমাকে কোনো কাজ করতে পাঠিয়েছে কেন? তাও এইরকম অবস্থায় তোমার এখানে না আসা উচিত ছিল। এই সময় তোমার সব থেকে বেশি তোমার বরকে দরকার। এই কথা শুনে রিনা চুপ হয়ে যায়, বলল, মালকিন, গরিব লোক এত কিছু বোঝে না, আর তাছাড়া আমরা গ্রামের মানুষরা খুব শক্তিশালী। বাচ্চার জন্ম দেওয়া আমাদের জন্য খুব সাধারণ ব্যাপার। আমি যদি গ্রামে থাকতাম সেখানেও আমাকে কোনো না কোনো বাড়িতে কাজ করতে হতো। এখানে তো তবু অনেক শান্তি আছে। তুমি আর মালিক অনেক ভালো, অন্তত আমাকে তোমরা কোনো কথা তো শোনাও না। আর ডেলিভারি আমি এই শহরেই করব। বাচ্চা জন্ম দেওয়ার জন্য আমি গ্রামের হাসপাতালে যাব না, সেখানকার হাসপাতালে আমার অনেক ভয় লাগে। আর মালকিন, তুমি চিন্তা করো না, আমার জন্য তোমার কোনো সমস্যা হবে না। আমি শেষ পর্যন্ত সব কাজ এমন ভাবেই করব যেভাবে এখন করছি। 2-3 দিনের তো ব্যাপার হবে। 2 দিন পর থেকে আমি আমার কাজ করতে শুরু করব। কিছুক্ষণ পর্যন্ত রিনা কথা বলতে বলতে আমাকে সে সব ঘটনা বলে দিল। তার কথাতে আমি সহমত ছিলাম, কিন্তু আমি এটা ভাবছিলাম রাহুল আমাকে এই সব কথা আগে থাকতে কেন বলেনি যে রিনা মা হতে চলেছে। রাতে যখন রাহুল ঘরে আসে তখন আমি জিজ্ঞাসা করি, তোমাকে তোমার বন্ধু বলেনি যে রিনা গর্ভবতী? তোমার বন্ধুর কি মনে হয়নি যে এই কথাটা তোমায় বলা উচিত? আমি জানি তুমি এই ব্যাপারে জানো না, তুমি আমাকে জানলে নিশ্চয়ই জানাতে। রাহুল আমার দিকে অবাক হয়ে তাকিয়ে বলে, কি, রিনা গর্ভবতী? আমি এই কথা কি করে জানবো? আমি আজই তোমার মুখ থেকে শুনছি। আমি তোমার থেকে কোনো কথা লুকাই না, তুমি শুধু শুধু আমার উপর সন্দেহ করো। যদি তোমার তার ব্যাপারে জানতেই হয় তাহলে তাকেই জিজ্ঞেস করে নাও। আর আমার যদি তোমার ওপর কোনো সন্দেহ হয় তাহলে আমি কালকেই ওকে গ্রামে ছেড়ে আসবো। তারপর নিজেই নিজের পছন্দের কাজের লোক খুঁজে নিও। রাহুল আমার ওপর অনেক রেগে গেছিল, আমার প্রশ্ন শুনে অনেক বিরক্ত হয়ে গেছিল। আর হবে নাই বা কেন, যে রাতে সে অফিস থেকে বাড়িতে আসে অমনি আমি তাকে কোনো না কোনো কথা নিয়ে ঝগড়া শুরু করে দিই।
সে আমাকে অনেক বুঝিয়েছিল যে সেই রিনার ব্যাপারে তুমি কম চিন্তা করো। সে ভালো মেয়ে, কিন্তু না জানি কেন আমি আমার বরকে সন্দেহ করতাম। এমন মনে হতো যেন সন্দেহ করা আমার একটা অভ্যেস হয়ে গেছে। বর বলল, তোমায় বুঝিয়ে কোনো লাভ নেই, তুমি সোজা কথার উল্টো মানেই বার করো। আমি রাহুলকে বললাম যে আমি তো এমনি বলেছিলাম। এখন এই মেয়েটার সব দায়িত্ব আমার ঘাড়ে এসে পড়বে। মনে হয় আমাকেই সব কাজ করতে হবে, সাথে এই মেয়েটারও দেখাশোনা করতে হবে। যদি আমি আগে জানতাম তাহলে আমি কখনোই কাজে রাখতাম না। কোন রকমে কথা শেষ করে দুজনে ঝগড়া শেষ করে শুয়ে পড়েছিলাম। সকালে যখন ঘুম থেকে জেগে উঠে মাটিতে পা দিলাম, তখন আমার মাথা ঘুরে গেল। রাহুল সেই সময় ঘরে ছিল। আমার শরীর খারাপ লাগছে দেখে বলল, চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তারের কাছে যেতে ডাক্তার আমাকে এমন খবর শোনালে যেটা শুনে আমি খুশিতে পাগল হয়ে গেলাম। ডাক্তার বলল আমি গর্ভবতী। এটা শুনে আমার বর অনেক খুশি হয়েছিল। আর হবে নাই বা কেন, 3 বছর পর এত খুশির খবর শুনেছিলাম। বিয়ের পরে আমি অনেক ডাক্তার দেখিয়েছিলাম, কিন্তু কোনো ওষুধে কাজ করেনি। আমার বর বাচ্চা চাইতো, কিন্তু কখনো এর জন্য আমায় উল্টো পাল্টা কোনো কথা বলেনি। বরের মনে হতো অনেক লোকের তো 10 বছর পর বাচ্চা হয়, আমাদের তো শুধু 3 বছর হয়েছিল। সে বাচ্চা দত্তক নিতেও রাজি ছিল, কিন্তু তার বন্ধু বোঝাতো যে নিজের রক্ত নিজেরই হয়। তার বন্ধুদের বোঝানোর জন্য সে চিন্তা ভাবনা করে কাজ করত, আর নিজের রক্তের জন্য অপেক্ষা করত। আজ যখন এই খুশি সে পাচ্ছে, তখন তার আনন্দ সে মুখে প্রকাশ করতে পারছে না। এই খবর শুনেই রাহুল সারা হাসপাতালে মিষ্টি বিলিয়েছিল। বাড়ি ফিরে সে রিনাকেও এই খবর শুনিয়ে বলে, এখন থেকে মালকিনের ভালো করে খেয়াল রাখতে হবে। রাহুল আমাকে বলে, তুমি এখানে বসো, আর বিছানা থেকে এক পাও নিচে নামার দরকার নেই। রাহুল বলে, আমি তো বুঝতেই পারছি না এত বড় খুশি আমি কিভাবে উদযাপন করব। সে বলে, তুমি রিনার ব্যাপারে ভাবা বন্ধ করো। সে গ্রামের মেয়ে, সেই সব কাজে অভ্যস্ত। সেখানকার মহিলারা এই অবস্থায় ঘরের 10টা কাজ একসাথে করে। তুমি আমার কথা মন দিয়ে শোনো, তুমি শুধু নিজের খেয়াল রাখবে। আমিও রিনাকে বলবো সে যেন শুধু তোমার খেয়াল রাখে, তোমার কোনো জিনিসের অভাব হতে দেবে না। রাহুল আমাকে অনেক ভালো করে বোঝাচ্ছিল। তার এত ভালোবাসা দেখে আমার চোখে জল চলে আসে যে সে আমাকে সত্যিই অনেক ভালোবাসতো। আমি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করতাম যে তার বর এত ভালোবাসে। এমন মনে হচ্ছিল যেন পৃথিবীর সব সুখ আমার পায়ের তলায় চলে এসেছে। আমি অন্য সব কথা ভুলে আমার নতুন অতিথির জন্য তৈরি হতে চেয়েছিলাম, কিন্তু যখন থেকে রিনা এই খুশির খবর শুনেছিল, তখন থেকে কেমন যেন উদাস থাকতো। আমি এইভাবে মনকে বোঝাতাম যে আমার বর আমার এত খেয়াল রাখে। এটা দেখে হয়তো ওর মনে হয় যদি তার বড় তাকে এত ভালোবাসতো, কারণ আমার বর সত্যি আমার অনেক খেয়াল রাখতো। রিনার ডেলিভারির সময় চলে এসেছিল। আমার তখনও ডেলিভারি হওয়ার দেরি ছিল। রাহুল আমার সাধের অনুষ্ঠান করতে চেয়েছিল, তাই সে আমার শ্বশুর বাড়ি ও বাপের বাড়ির লোকেদের ডেকে পাঠিয়েছিল। এইসব দেখে রিনা দুঃখী দুঃখী থাকতো। সে চুপচাপ থাকতো, শুধু নিজের কাজে ব্যস্ত থাকতো। আর আমি বাচ্চার খুশিতে তার দিকে নজর দেওয়া কমিয়ে দিই। যেদিন আমার সাধ ছিল সেদিন সবাই আমাকে অনেক আশীর্বাদ করে। সবাই অনেক খুশি ছিল। খাবার খাওয়ার পর সবাই একসাথে বসে গল্প করছিল। আমার শ্বশুর বাড়ির সবাই বলছিল এখানে একলা থাকা আমার ঠিক নয়। রাহুল বলল যে সে নিজের সাথে আমাকে এই বাড়িতেই রাখতে চায়। তার জেদের সামনে বাড়ির লোক চুপ হয়ে গেল। রাহুল অনেক জেদি ছিল, সেজন্য তারা বেশি কিছু বলেনি। সবাই বসে গল্প করছিল। সেই সময় এমন একটা ঘটনা ঘটলো যেটা দেখে সবার গায়ের লোম খাড়া হয়ে গেল, আর খুশির পরিবেশ দুঃখে বদলে গেল। জানতেই পারিনি যে বসে বসে এমন হয়ে যাবে, আনন্দটা দুঃখে বদলে যাবে।
রিনা সবার জন্য চা বানিয়ে নিয়ে আসতে গিয়ে হঠাৎ তার পা সিঁড়ি থেকে পিছলে যায় আর সে সিঁড়ি দিয়ে নিচে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। মাথা থেকে অনেক রক্ত বেরোচ্ছিল। তখন রাহুল তাকে হসপিটালে নিয়ে যায় এবং কাউকে সঙ্গে যেতে বারণ করে। সে বলে সবাই একসাথে গেলে সমস্যা হতে পারে। রাহুলের যাওয়ার পর অনেক সময় কেটে গেছিল আর আত্মীয়দেরও বাড়ি ফিরতে হতো। আমি সবাইকে বললাম তোমরা নিশ্চিন্ত হয়ে বাড়ি ফিরে যাও, রাহুল কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। রাহুলের সাথে আমার ফোনে কথা হয়েছে, এখন সব ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। এই কথা শুনে সবাই বাড়ি যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। আমার শাশুড়ি আমাকে বলে, সালোনি নিজের অনেক যত্ন নিও, যখন রাহুল বাড়ি আসবে আমাকে ফোন করে জানিয়ে দিও, আর চাকরানিকে তুমি তার নিজের বাড়ি পাঠিয়ে দিও, তার আরামের প্রয়োজন। আর তোমার শরীরও তো ভালো না, তার চিন্তা করলে তোমার শরীরে আরো খারাপ হয়ে যাবে। তার বরকে দেখে তাকে ফেরত পাঠিয়ে দিও আর বলবে ডেলিভারির পর সে যেন আবার তাকে এখানে রেখে যায়। আমি শাশুড়িকে বললাম, ঠিক আছে মা, আপনি যেটা বলবেন। আমি তো নিজেও চাইতাম যে এই সময় রানী নিজের গ্রামে ফিরে যাক। তাছাড়া এই সময় তার ঘরের কাজ করার মতো অবস্থা ছিল না। আমি তাকে অনেকবার বলেছিলাম যে গ্রামে ফিরে যাও, কিন্তু সে আমার কথা শুনতো না। যখন সবাই চলে গেল তার দরজার কাছে ছেড়ে আসার পর আমি আমার নিজের ঘরে গিয়ে বসলাম। আমি বারবার রাহুলকে ফোন করছিলাম। যত সময় বাড়ছিল আমার চিন্তা তত বাড়ছিল। রাত 3টে বেজে গেছিল আর রাহুলের যাওয়ার 5 ঘন্টা হয়ে গেছিল। আমি কিছুক্ষণ পর পর রাহুলকে ফোন করছিলাম, কিন্তু তার ফোন বন্ধ আসছিল। এই কথা ভাবতে ভাবতে আমার ঘুম পেয়ে যাচ্ছিল। আমি শুয়ে পড়েছিলাম। যখন আমার ঘুম ভাঙে আমি চমকে যাই। আমি দেখি আমার সামনে রাহুল দাঁড়িয়ে আছে। আমি বললাম, কি হয়েছে, তুমি এত দেরি করে কেন বাড়ি ফিরলে? আর রিনা কোথায়? রিনা ঠিক আছে তো? সে কোথায়? আমি দেখা করে আসব, দাঁড়াও, যদি তার কোনো জিনিস দরকার পড়ে। আমি দেখা করতে যেতে লাগলাম। এর মধ্যে রাহুল আমার হাত ধরে বুকে জড়িয়ে নিল আর বলল, শান্ত হও সালোনি, রিনা এই পৃথিবীতে আর নেই। এটা শুনে আমি বললাম, তুমি কি আমার সাথে মজা করছো? রাহুল বলল, আমি তোমার সাথে কোনো মজা করছি না, আমি সত্যি বলছি। আমি বললাম, রিনা কি করে মরতে পারে? তার বাচ্চার কি হলো? আমি তো ভাবতেই পারছিলাম না যে এত হাসি খুশি রিনা এইভাবে মরে যাবে। রাহুল বলল, তার বাচ্চা তার পেটেই মরে গেছিল আর রিনার মাথায় গভীর চোট লাগার জন্য তার মৃত্যু হয়ে যায়। এই কথা শুনে তো আমার হুঁশ উড়ে গেছিল। সে আমায় বলল আমি তার কাজকর্ম করে আসছি। সে বলল, আর আমি অনেক ভয় পেয়ে গেছি, যদি পুলিশ এই খবর জানতে পারে তবে আমার চাকরিও চলে যাবে আর সারা জীবন আদালতে চক্কর কাটতে কাটতে জীবন শেষ হয়ে যাবে আর আমি নিজেকে নির্দোষও প্রমাণ করতে পারবো না। এইসব শুনে আমি আরো চিন্তায় পড়ে গেলাম। আমি রাহুলকে বললাম, রাহুল, যদি তার বাড়ির লোক এসে জিজ্ঞেস করে রিনা কোথায়, আমরা কি জবাব দেব? রাহুল আমাকে ভরসা দিয়ে বলে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, আমি সব সামলে নেব। সে বলল, তুমি রিনার ব্যাপারে কাউকে কিছু বলবে না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি কাউকে বলবো না। রিনার মৃত্যুতে আমি অনেক দুঃখ পেয়েছিলাম আর 3 রাত কাঁদতাম, এই ভেবে যে এত হাসি খুশি মেয়েটা কিভাবে এত তাড়াতাড়ি পৃথিবী ছেড়ে চলে যেতে পারে। কিন্তু সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যায়। আমিও আস্তে আস্তে রিনার মৃত্যু ভুলতে থাকি। কিছুদিন পর আমার জীবন আবার স্বাভাবিক হয়ে যায়। রাহুল নিজের অফিস থেকে 2 মাসের ছুটি নিয়েছিল আর সে নিজে আমার দেখাশোনা করত। রাতে যখন আমি ভাবতাম তখন অদ্ভুত অদ্ভুত আওয়াজ শুনতে পেতাম। 2-3 দিন তো আমি আওয়াজটাকে পাত্তা দিইনি। একদিন রাত্রে আওয়াজ শুনে আমার ভয় লাগতে শুরু করে। আমি রাহুলকে ডেকে তুলি। সে আমাকে জিজ্ঞেস করে, কি হয়েছে সালোনি, তোমার শরীর ঠিক আছে তো? যদি তোমার শরীর খারাপ করে তোমায় এখন আমি ডাক্তারের কাছে নিয়ে যাব। আমি চিন্তিত হয়ে বললাম, আমার শরীর খারাপ নয়, তবে রোজ রাতে একটি বাচ্চার আওয়াজ শুনতে পাই। আমি ভয় পাই এই আওয়াজে।
কিন্তু এতদিন আমি তোমায় কিছু বলিনি। আজ আমার এই আওয়াজে ঘুম আসছে না। এমন মনে হচ্ছে সেই বাচ্চা আমার অনেক কাছে আছে আর সে কাঁদছে। আমি রাহুলকে বললাম, চলো না আমরা বাইরে গিয়ে দেখে আসি। এমন মনে হচ্ছে যে কেউ সমস্যায় আছে আর আমাদের ডাকছে। আমার কথা শুনে রাহুল অবাক হয়ে গিয়ে বলে, তুমি কি বলছো? আমি তো কোনো বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পারছি না। এইগুলো তোমার মনের ভুল, আর কিছু না। এই জন্য তুমি এইসব চিন্তা ভাবনা বাদ দিয়ে আরাম করে শুয়ে পড়ো। আর এই সময় তোমার বেশি বেশি আরামের প্রয়োজন। আর যদি তোমার মনে শান্তি না হয় তবে আমি গিয়ে দেখে আসছি, তোমার যাওয়ার দরকার নেই, কারণ কোনো রিস্ক আমি নিতে চাই না। রাহুল চলে গেল। বাইরে আমি অধিক আগ্রহে অপেক্ষা করার পর রাহুল যখন এলো তখন আমি জিজ্ঞেস করলাম, রাহুল, বাইরে কে ছিল? রাহুল বলল, আমি বলেছিলাম তো না যে বাইরে কেউ নেই, এটা তোমার মনের ভুল। হতে পারে তুমি কোনো স্বপ্ন দেখেছো। এখন তুমি এটা নিয়ে কিছু বলবে না আর চুপ করে শুয়ে পড়বে। এটার ব্যাপারে আমরা সকালে কথা বলবো। এই বলে রাহুল শুয়ে পড়ল। কিন্তু আমি সেই আওয়াজটার ব্যাপারেই ভাবতে লাগলাম। এই আওয়াজ আমি আজকেই প্রথম শুনছিলাম সেটা নয়, প্রায় 3 দিন ধরে শুনছিলাম। আর অনেক দিন পর্যন্ত আমি এক আওয়াজ শুনতে পেতাম। আমি অনেকবার রাহুলকে বলার চেষ্টা করেছি যে কোথাও বাচ্চা কাঁদছে, কিন্তু সবসময় রাহুল এটা মনের ভুল বলে দিত। আমিও ভাবতাম হয়তো সত্যি আমার মনের ভুল, কারণ কোনো বাচ্চা যদি সত্যিই কাঁদতো তাহলে রাহুলও শুনতে পেত। এই ভেবে আমি শান্তিতে শুয়ে পড়তাম। এইভাবে কিছুদিন যাওয়ার পর আমার মনে হচ্ছিল যে রাহুল আমার কাছে কিছু একটা লুকাচ্ছে। রোজ রাতে আমি বাচ্চার আওয়াজ শুনতে পেতাম, আর এটা নিশ্চয়ই কোনো মনের ভুল হতে পারে না। এর পিছনে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়েছে। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, যতদিন আমি এই রহস্যের কথা জানতে পারবো ততদিন আমি শান্তি পাবো না। কিছু একটা এমন নিশ্চয়ই হচ্ছিল যেটা আমার থেকে লুকানো হচ্ছিল। আমার এটাও মনে হতো যে হতে পারে রাহুলই রিনাকে মেরেছিল, আর তার বাচ্চা আশেপাশে কোথাও আছে বা কোনো সমস্যায় আছে। এই বাচ্চার জন্য আমায় কিছু না কিছু করতেই হতো। এইসব ভাবতে ভাবতে আমি পুলিশকে ফোন করে দিয়েছিলাম, আর পুলিশকে এই ব্যাপারে সব বলে দিয়েছিলাম। আমি পুলিশকে বললাম যে আমি চাই আপনি আমার বাড়ির তল্লাশি নেন বা আমার ঘরে নজর রাখুন। আমি রাতে অদ্ভুত আওয়াজ শুনতে পাই। এই আওয়াজ আমার বাড়ি থেকে অথবা আশেপাশের বাড়ি থেকে আসে। আর বলি যে রিনা আমাদের বাড়ির বেসমেন্টে থাকতো। আপনি ওই ঘরেরও তল্লাশি করবেন, ওখান থেকে আপনি কিছু না কিছু ঠিক পাবেনই। পুলিশ আমার রিপোর্ট লিখে নেয় আর তারপর বলে, ঠিক আছে ম্যাডাম, আপনি একদম চিন্তা করবেন না, আমরা আপনার সাথে আছি। আপনার বর এই ব্যাপারে কিচ্ছু জানতে পারবে না। আর রাতে আপনার বাড়ি তল্লাশি করতে যাব। 2 দিন পুলিশ আমার বাড়ির বাইরে আশেপাশের বাড়িতে খোঁজ করে। পুলিশ বলে, আপনি আমাদের বোকা বানাচ্ছেন, আমাদের এমন কোনো আওয়াজ কানে আসছে না। আমি বললাম, স্যার, এমনও তো হতে পারে যে আমাদের বেসমেন্টে রিনার বাচ্চা আছে, কারণ যবে থেকে সে নেই তবে থেকে তো সেই ঘর বন্ধ আছে, আর তার চাবি আমার বরের কাছে থাকে। আমি বরকে বেশি কিছু যদি জিজ্ঞেস করি তবে সে আমাকে ভুল বুঝবে, তাই আপনি নিজের মতো করে দেখে নিন। তারপর রাতে পুলিশ আমাদের বাড়ি এসে রাহুলকে বলে, আপনাদের বাড়ি তল্লাশি নেব। রাহুল বলে, কেন? আমাদের বাড়ির তল্লাশি কেন নেবেন? আমাদের বাড়িতে এমন কি আছে? পুলিশ বলে, আমরা আপনাদের আশেপাশের বাড়িরও তল্লাশি নিয়েছি, এখন শুধু আপনাদের বাড়ি বাকি আছে। এখন আমরা আপনাদের বাড়ি তল্লাশি নিতে চাই। সবার প্রথমে পুলিশ বেসমেন্টে যেতে চায়। রাহুলকে বলে, রাহুলজি, আমাদের এই ঘরের চাবি দিন, আমরা এই ঘর খুলে দেখতে চাই। পুলিশ চাবি চাওয়াতে রাহুলের মুখের রং কেমন যেন ফিকে হয়ে গেল, আর তাকে চিন্তিত দেখাচ্ছিল। সে বলে, ইন্সপেক্টর সাহেব, কি ব্যাপার? কিছু তো বলুন। আমি এইভাবে আমার ঘরে তল্লাশি করতে দিতে পারি না। আপনি জানেন না আমি কে? ইন্সপেক্টর সাহেব বলল, আপনি যেই হন তাতে আমাদের খুব একটা কিছু যায় আসে না। যদি আমাদের চাবি না দেন তবে আমরা দরজা ভেঙে ফেলবো। আপনি আমাদের ধমকাতে পারেন না। আমরা শুধু এটা জানতে চাই যে এই ঘরে কি খিচুড়ি হচ্ছে। আশেপাশের বাড়ির লোক সবাই মিলে কমপ্লেন করছে যে আপনার বাড়ি থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসে। রাহুল বলে, আপনি কেমন ধরনের কথা বলছেন? বাচ্চা আসবে কোথা থেকে?
বাচ্চার কাঁদার আওয়াজ তো যে কোনো বাড়ি থেকে আসতে পারে। প্রতিবেশীদের অনেকের বাচ্চা আছে, আমার বাড়িতে কোনো বাচ্চা নেই। ইন্সপেক্টর সাহেব বলল, এই জন্যই তো আমরা আপনার ঘর তল্লাশি করতে চাই। আর আপনি এই ঘরে তালা বন্ধ করে রেখেছেন কেন? আপনি তাড়াতাড়ি দরজা খুলুন, নয়তো দরজা ভেঙে দেব। রাহুল দরজা না খোলায় পুলিশ দরজা ভেঙে দেয়। দরজা খুলে সবাই ঘরের ভিতরে গেল। এটা দেখে সবাই অবাক হয়ে গেল যে একটা ছোট্ট বাচ্চার সাথে সেখানে রিনা ছিল। রিনাকে আমরা মৃত ভেবেছিলাম, সেই রিনা জীবিত ছিল। আর আমি যে বাচ্চার আওয়াজ শুনতে পেতাম সেটা কোনো মনের ভুল ছিল না। আমি এগিয়ে দেখলাম রিনার কোলে একটা ফুটফুটে বাচ্চা ছিল, যাকে দেখতে হুবহু রাহুলের মতো ছিল। রিনা পুলিশকে দেখে ভয় পেয়ে গিয়ে বলে, আমি কিছু করিনি, যা করেছে মালিক করেছে, আমি শুধু তার হুকুমের গোলাম ছিলাম। সে যা যা বলতো আমি সেগুলো করতাম। পুলিশ তাকে কোনো প্রশ্ন করেনি, তারপরেও সে উত্তর দিচ্ছিল। রিনা বলল, আমি তোমাদের সবার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, আমায় ক্ষমা করে দাও। ভগবানের জন্য আমাকে আর আমার মেয়েকে যেতে দাও, আমাদের কোনো দোষ নেই। আমি নিজেই এতদিন ধরে এখানে আটকে আছি, এই বলে রিনা কেঁদে ফেলে। আমি গিয়ে রিনাকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করি। আমি রিনার কান্না দেখতে পারছিলাম না। পুলিশ রাহুলকে বলে, আপনি সবকিছু এখানে বলবেন, নাকি আমরা আপনাকে থানায় নিয়ে যাব? এই কথা শুনে রাহুল ভয় পেয়ে বলে, আমি কারোর সাথে কোনো ভুল কিছু করিনি, আমি কি করতাম? আমার এমন অবস্থা হয়ে গেছিল যে আমি বাধ্য হয়ে এসব করেছি। আপনি রিনাকে জিজ্ঞেস করুন, আমি জোর করে রিনাকে বিয়ে করিনি, আর রিনার সাথে কোনো জবরদস্তিও করিনি। সে নিজের ইচ্ছাতে আমাকে বিয়ে করে এখানে এসেছে। হ্যাঁ, এটা সত্যি যে সে আমার বউ, আর তার কোলের বাচ্চাটা আমার। রাহুলের কথা শুনে রিনা মাথা নিচু করে নেয়, আর আমি অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে থাকি। আমি আফসোস করছিলাম এই ভেবে যে এতদিন ধরে এরা আমাকে বোকা বানিয়েছে। রাহুল বলেছিল যে আমার বাচ্চার অনেক শখ, কিন্তু সলোনি আমার বিয়ে 3 বছর পরও সে আমাকে বাচ্চা দিতে পারেনি। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, সবাই ভরসা দিয়ে বলতো হয়ে যাবে, চিন্তা করবেন না। আমি অনেকবার সলোনিকে বলেছিলাম বাচ্চা দত্তক নিতে, কিন্তু সে রাজি হয়নি। তারপর যখন একদিন আমি আমার বন্ধুর সাথে গ্রামে গেছিলাম, সেখানে আমি রিনাকে দেখতে পাই। দেখলাম সেখানে সে কোনো রকমে বেঁচে আছে। গ্রামেও সে লোকের বাড়িতে কাজ করত। রিনা এরকম অবস্থা আমার ভালো লাগেনি। আমি ভাবলাম যে আমি যদি রিনাকে বিয়ে করি আর সে যদি বাচ্চার জন্ময়, তাহলে আমি সারা জীবন বদলে দেব। আমি জানতাম সালোনি কখনো আমাকে দ্বিতীয় বিয়ে করার অনুমতি দেবে না। এই জন্য আমি লুকিয়ে রিনাকে বিয়ে করে নি, আর তাকে টাকার লোভ দেখাই। এই জন্য রিনাকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে আসি। এইভাবেই সে আমার বাড়িতে থেকে যায়। সে আমার বাড়িতে সব কাজ করতে থাকে, আর রাতের অন্ধকারে আমি তার সাথে দেখা করতে যেতাম। কিছুদিন পর জানতে পারি রিনা গর্ভবতী হয়ে পড়ে। কিন্তু রিনার সাথে বিয়ে করে আমি ভুল সিদ্ধান্ত নিই, কারণ রিনা গর্ভবতী হওয়ার কিছু মাস পরে সলোনিও গর্ভবতী হয়। সলোনির গর্ভবতী হওয়ার খবর শুনে মনে হচ্ছিল আমি অনেক তাড়াতাড়ি রিনাকে বিয়ে করে ফেলেছিলাম। আমি জানতাম না যে রিনাকে বিয়ে করার পরই সলোনিও গর্ভবতী হয়ে যাবে। আর যখন রিনা জানতে পারে সলোনি গর্ভবতী, তারপর থেকে রিনা ধমকি দিতে থাকে যে সে আমার ব্যাপারে সলোনিকে সব বলে দেবে, কারণ সেও ভেবেছিল সলোনি হয়তো মা হতে পারবে না। আমার এই ভুল সিদ্ধান্তের জন্য আমি অনেক কষ্ট পাচ্ছিলাম, কিন্তু আমি সলোনিকে অনেক ভালোবাসতাম। আমি সলোনিকে ছাড়তে চাইনি, আর তার সাথে বিশ্বাসঘাতকতাও করতে চাইনি। তাছাড়া সলোনিকে রাগিয়ে আমি পুরো পরিবারকে রাগাতে চাইনি। এই জন্য আমি ভেবেছিলাম যে রিনাকে লুকিয়ে দিই। সেদিন যখন রিনা সিঁড়ি থেকে পড়ে যায়, আমি তখন ভাবি যে এর থেকে ভালো সময় আমি আর পাবো না। তাই প্ল্যান করে রিনা মরে যাওয়ার মিথ্যা খবর আমি সলোনিকে বলি, আর বেসমেন্টে চুপচাপ রিনা আর তার বাচ্চাকে নিয়ে গিয়ে বন্ধ করে দিই। রিনা আমাকে কিছু বলেনি, কারণ সে জানতো আমি ছাড়া সে আর তার বাচ্চার দেখাশোনা করার কেউ নেই। রাহুলের মুখে এইসব কথা শুনে আমার রাহুলের ওপর ঘেন্না হয়। বিশ্বাসঘাতকতা করার জন্য পুলিশ রাহুলকে গ্রেপ্তার করতে চায়, কিন্তু আমি আর রিনা এই কেসটা ফিরিয়ে নিই। এই জন্য পুলিশ খালি হাতে ফিরে যায়। পুলিশ চলে যাওয়ার পর রিনা আমার সামনে হাত জোর করে বলে, আমায় ক্ষমা করে দাও, আমি তোমার সাথে অনেক খারাপ করেছি, কিন্তু আমি বাধ্য হয়ে এসব করেছি। আমি দারিদ্রতাতে
অনেক কষ্ট পাচ্ছিলাম। সেই জন্য মালিকের কথা মতো এখানে চলে আসি। আমার পয়সা দরকার আর মালিকের বাচ্চার দরকার ছিল। এই জন্য আমি নিজের দারিদ্রতা দূর করতে মালিককে বিয়ে করে নিই। মালকিন, তুমি চিন্তা করো না, তোমরা ভালো থেকো, আমি চলে যাচ্ছি, কারণ এখানে থাকার কোনো অধিকার আমার নেই। রিনা নিজের বাচ্চা নিয়ে চলে যেতে থাকে। আমি যখন রাহুলের দিকে তাকাই, তার মুখ দেখে মনে হয় সেও চায় রিনা আমাদের বাড়ি ছেড়ে চলে যাক। তখনই আমি রিনার হাত ধরে বলি, তুমি এখান থেকে কোথাও যাবে না, তুমি আমার সাথে এখানেই থাকবে। তুমি তো নির্দোষ, সাজা তার পাওয়া উচিত যে সব করেছে। আমার দিকে তাকিয়ে রাহুল লজ্জিত অনুভব করে। সে আমার সামনে এসে ক্ষমা চাইতে থাকে। আমি রাহুলের কোনো কথা না শুনে রিনার হাত ধরে নিজের ঘরে নিয়ে যাই। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে যতক্ষণ না রাহুল নিজের মেয়েকে মেনে নিচ্ছে, ততক্ষণ আমি রাহুলকে ক্ষমা করব না, কারণ আমি রাহুলের মতো স্বার্থপর নই। আমি চাইলেই সেই সময় রিনাকে ঘর থেকে বের করে দিতে পারতাম, কিন্তু আমি তার সাথে কোনো অন্যায় করতে চাইনি, আর মা মেয়ের কাছ থেকে আমি সম্মান কেড়ে নিতে চাইনি। কিছুদিন পর রাহুল তার মেয়েকে মেনে নেয়, আর আমিও মা হয়ে গেছিলাম। আমি একটি মেয়ের জন্ম দিয়েছিলাম। যেদিন আমার মেয়ের জন্ম হয় সেদিনই হঠাৎই রাহুল হার্ট অ্যাটাক হয়ে যায়। সেদিন রাহুলও হাসপাতালে ভর্তি ছিল, আর শরীরের অবস্থা হঠাৎই খারাপ হয়ে যায় তার। তারপর রাহুল মারা যায়। আমারও মতো সমস্যার পাহাড় ভেঙে পড়ে। এখন আমি আমার বাচ্চার জন্য বেঁচে আছি। রাহুল আমার আর রিনার সাথে যা করেছিল তার শাস্তি সে পেয়ে গেছিল। রাহুলের মৃত্যুর পর আমি বাচ্চাকে নিয়ে গ্রামে চলে যাই। ধন্যবাদ বন্ধুরা।